আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। আন্দোলনকারী ছাত্রদের কোনো ক্ষতি যেন না হয় সেদিকে নজর রেখে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হয়নি। যখন আন্দোলন শিক্ষার্থীদের হাতছাড়া হয়েছে তখনই সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। বিকেলে গণভবনে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জামাত শিবির বিএনপি একজোট হয়ে দেশে সংঘাত চালিয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতেই সেনাবাহিনী নামানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। দেশের প্রবীণ রাজনীতিবিদ হওয়ায় সবার পরিচয় তিনি জানেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবাই ব্যবসা করার সমান সুযোগ পাচ্ছে। ছাত্র ওখানে বসা, আমি জানি না ছাত্রদের সাথে আরও কাজ ছিল, তাদের কোনো ক্ষতি না হয় সেদিকে আমাদের দৃষ্টি দিতে হয়েছে। আমরা পুলিশ, আমাদের লোকবল সব কিছু দিয়ে চেষ্টা করেছি। যেদিন ছাত্ররা এই অগ্নিসন্ত্রাস যখন শুরু হলো, জ্বালাও পড়া শুরু হলো, তারা আন্দোলনকারীদের কাছ থেকে তারা বলল যে এর সঙ্গে আমরা জড়িত না, আর এটাকে আমরা কন্ডেম করি, এটা আমরা চাই না। তারা যখন সরে এসেছে, আমি সেই সময় আমরা আর্মি নামিয়েছি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। কোটার প্রজ্ঞাপন প্রস্তুত হয়েছে, প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার দুপুরে এই তথ্য জানান তিনি। কারফিউ বাড়লে সাধারণ ছুটি আরও 2-1 দিন বাড়তে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আজই জানানো হবে। এর আগে রোববার সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে 93% মেধা এবং 7% বিভিন্ন কোটায় নিয়োগ দেওয়ার নির্দেশনা দিয়ে সরকারকে দ্রুত প্রজ্ঞাপন জারির নির্দেশ দেন আপিল বিভাগ। আর ছুটির ব্যাপারটা মাননীয় প্রধানমন্ত্রী এতে বসছেন আজকে আপনার বিজনেস কমিউনিটির সাথে বসছেন, আর সার্বিক সব বিষয়ে আলোচনা করে পরিস্থিতি আলোচনা করেই তিনি সিদ্ধান্ত দিবেন। তো সেক্ষেত্রে সেই জন্য আমরা দুপুরের পরে ওনার কাছ থেকে আমরা এটা নিতে পারবো। যদি এরকম আমরা অনুমতি পাই আজকে দুপুরের পরে, দেন তখন হয়তো একটা সিদ্ধান্ত যদি আমরা পাই যে আজকে দেওয়ার জন্য, তো সেটি আমরা এটা একেবারে রেডি করেছি। তো এখন মাননীয় প্রধানমন্ত্রী অনুমতি দিলে আমরা সেটা ওনার কাছে চলে যাবে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে জীবনযাত্রা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। দুপুরে রাজধানীতে সেনা কার্যক্রম পরিদর্শন শেষে এমনটা জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে যাত্রাবাড়ি এলাকা পরিদর্শন শেষে পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, নাশকতাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। এ পর্যন্ত বিভিন্ন থানায় 30টি মামলা হয়েছে। ইকবাল অনিক, তাইমুন ইসলাম রায়হানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুমন তানভীর। যাত্রাবাড়ি সহ চলমান সংকটে রাজধানীতে সৃষ্ট সহিংসতার হট স্পটগুলোর পরিস্থিতি এখন শান্ত, কিন্তু কদিন ধরে চলা ধ্বংসযজ্ঞের চিত্র যে কারো মনেই কাঁপন ধরাতে পারে। এ অবস্থায় দুপুরে হেলিকপ্টার যোগে রাজধানীর সার্বিক পরিস্থিতি ও সেনা কার্যক্রম পরিদর্শনে বের হন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে যাত্রাবাড়ি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও যান সেনাপ্রধান। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে। 48 ঘন্টার মধ্যেই আমি মনে করি যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে। এটা খালি একমাত্র সেনাবাহিনী নয়, আমাদের সাথে বিমান বাহিনী, নেভি তারাও ছিল, পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা হয়তো আরেকটু সময় লাগবে, আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত যেতে পারবো। প্রায় সমসাময়িক সময়ে যাত্রাবাড়ি এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন পুলিশ প্রধান। এ সময় তার সঙ্গে ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানও। তাদেরকে বলে দিয়েছে যে পুলিশকে হত্যা করতে পারলে এত টাকা হবে, এ ধরনের বিভিন্ন ভিডিও বার্তাও আমাদের কাছে এসেছে। নির্দিষ্ট করে কয়জনকে বলা হয়েছে সেটি আসেনি, কিন্তু আমাদের কাছে এরকম ভিডিও বার্তা এসেছে। যারা এই অপরাধের সাথে জড়িত আছে এবং অপরাধ সংগঠন করেছে, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিটি অপরাধজনক কর্মকাণ্ডের পাই পাই করে তাদের হিসাব দিতে হবে।
এদিকে উত্তরার যেসব পয়েন্টে সর্বোচ্চ সহিংসতা হয়েছে সেসব স্থানে টহল বাড়িয়েছে এপিবিএন ও র্যাব। দুপুরে মেট্রো রেল স্টেশন সহ ওইসব স্থানগুলো পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। যারা বের হবেন তারা যেন অনুমতি নিয়ে বের হন, এবং আমরা এই পেট্রোলিংয়ের মাধ্যমে এটাই নিশ্চিত করতে চাচ্ছি যে যারা দুষ্কৃতিকারী তাদের প্রতি একটা কঠোর বার্তা, কোনো অবস্থাতে তাদেরকে ছাড় দেওয়া হবে না। মেট্রো রেল কর্তৃপক্ষ চাইলে প্রতিটি স্টেশনে এপিবিএন সদস্য মোতায়েন করা হবে বলেও জানান তিনি। এদিন রামপুরা বাড্ডা ও আবুল হোটেল এলাকা পরিদর্শনে যান আনসার মহাপরিচালকও। বলেন, বিএনপি জামাত সন্ত্রাসী গোষ্ঠীর সহিংসতা বন্ধে আনসারের প্রতিটি সদস্য বদ্ধপরিকর। 741টি স্থাপনায় আমাদের 14,000 অঙ্গীভূত আনসার নিরাপত্তার দায়িত্বে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। সুমন তানভীর, RTV, ঢাকা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য নরসিংদী জেলা কারাগার সহ সরকারি দপ্তরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ পরিকল্পিত বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। দুপুরে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, একটি মহল দেশকে অকার্যকর করতে পরিকল্পিতভাবে জেলখানায় হামলা চালিয়েছে। অপরাধী ও জঙ্গিদের মুক্ত করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করাই ছিল দুষ্কৃতিকারীদের লক্ষ্য। আইজিপি বলেন, আর যাতে কেউ এ ধরনের ঘটনা ঘটাতে না পারে সেজন্য জঙ্গিদের খুঁজে আইনের আওতায় আনা হবে। এদিকে সারা দেশে চলমান কারফিউ জোরদারে দেশব্যাপী মাঠে কাজ করছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ নিরাপত্তা বাহিনী। গাজীপুরে বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। বরিশালে 6 প্লাটুন সেনাবাহিনী ও 4 প্লাটুন বিজিবি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে কাজ করছে। বাড়তি নিরাপত্তায় চেকপোস্ট বসিয়েছে বরিশাল থানা পুলিশ। চট্টগ্রামে মোড়ে মোড়ে টহল দিচ্ছে সেনাবাহিনী। রংপুরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কুমিল্লায় কড়া নিরাপত্তায় চলছে কারফিউ। তবে মহাসড়কে গাড়ি চলাচল কম থাকলেও অলিগলিতে চলাচল করছে রিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা ও ভ্যান। ঝালকাঠিতে জরুরি সেবা ছাড়া কেউ বের হচ্ছেন না। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। মেহেরপুরে স্বাভাবিকভাবে চলছে কারফিউ। গাইবান্ধায় জরুরি সেবা ছাড়া বন্ধ রয়েছে দোকানপাট সহ বিপণী বিতান। দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। এ সময় বাজারে কেনাকাটা করতে সাধারণ মানুষ ভিড় করেন। সর্বশেষ পরিস্থিতি জেনে নেব সহকর্মী বিল্লাল হোসেনের কাছ থেকে। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানিয়ে রাখি যে দেশ জুড়ে চলমান কারফিউর যে সময়টি সেটি হচ্ছে কারফিউ যে শিথিল 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু শিথিল করা হয়েছে। আর শিথিলের সময়টার মধ্যে কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে তাদের যে নিত্য প্রয়োজনীয় যে সকল কেনাকাটা এই সময়টার মধ্যে কিন্তু তারা করেন। আমি এই মুহূর্তে আছি যে রাজধানীর শান্তিনগর এলাকায়। শান্তিনগর এলাকার যে মোড় রয়েছে সেটি যদি আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু যে দোকানপাটগুলো রয়েছে বেশিরভাগ দোকানে কিন্তু তারা কিন্তু খুলেছেন। বিশেষ করে যে সকল মানুষের যে নিত্য প্রয়োজনীয় যে সকল দোকান, তার মধ্যে ওষুধ রয়েছে, তারপর হচ্ছে বিভিন্ন বেকারি আইটেমের যে দোকান রয়েছে সেগুলো দোকান খুলেছে। পাশাপাশি যে বেইলি রোডের মধ্যে যে সকল দোকান রয়েছে সেগুলো কিন্তু খুলেছে। আর এই সময়টার মধ্যে কিন্তু 3 ঘন্টার সময়, যার মধ্যে যাদের আসলে কাঁচা বাজারের প্রয়োজন তারা কিন্তু সেই কাঁচা বাজারটি করছেন। পাশাপাশি যাদের বেকারি আইটেমস, তারপর হচ্ছে অনেক নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস কিন্তু সবাই কেনাকাটা করছেন। আর শুধু বলে রাখি, এই সময়টার মধ্যে কেউ যদি কোথাও যাতায়াত করতে যায়, অনেকেই আমরা দেখেছি আজকের এই কারফিউর মধ্যে কিন্তু দুপুর 2টা থেকে যে 5টার যে সময়টা, এর মধ্যে কিন্তু অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে কিন্তু তারা বের হয়েছেন। কারণ এই সময়টার মধ্যে সেনাবাহিনীর যে প্রশ্নের মুখোমুখি হতে হয় না, কারণ এই সময়টা হচ্ছে শিথিল। অন্যান্য যে কাজগুলো রয়েছে সেই সব কাজগুলো কিন্তু তারা এই মধ্যে কিন্তু সেরে যান। আর বলে রাখি, যখনই আসলে কারফিউ চলাকালীন সময় কিন্তু অনেকে আসলে ভয়ে বের হয় না। বের না হওয়ার ফলে কিন্তু এই সরকার এই 3 ঘন্টা সময় দিয়েছেন, যাদের কেনাকাটা থেকে শুরু করে যে সকল প্রয়োজনীয় সকল এই সময়টার মধ্যে সারতে পারেন। এতে কিন্তু আমরা সাধারণ দর্শকদের সাথে কিন্তু তারা কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই সময়টা দেওয়াতে কিন্তু তাদের যে নিত্য প্রয়োজনীয় যে কাজটি তারা কিন্তু এই 3 ঘন্টার মধ্যে কিন্তু সেই কাজটি সেরে ফেলতেছেন। তো এর ফলে কিন্তু আসলে বলা যায় যে জনজীবনে একটু ওই সময়টাকে অনেকটা স্বস্তি ফিরে আসে। তো এই ছিল রাজধানী শান্তিনগর থেকে আমার কাছে সর্বশেষ। শান্তিনগর এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিল্লাল হোসেন। রাজশাহীর কারফিউ পরিস্থিতি জেনে নেব সহকর্মী মোস্তাফিজ রকির কাছ থেকে। তৃতীয় দিনে রাজশাহী জনমনে অনেকটাই স্বস্তি ফিরেছে। যদিও এখন বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে, এরপরেই কারফিউ আবার সচল হবে।
এর আগে আমরা সকাল থেকেই দেখেছি যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে বিশেষ করে যে সড়কে যানবাহন এবং মানুষের যে চলাচল দুটোই কিন্তু বেড়েছে। তবে যারা প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হয়েছেন তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তাদের কিন্তু জিজ্ঞাসাবাদের মধ্যে আসলে পড়তে হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তাদেরকে আসলে যে সমস্ত বিষয়গুলি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারা আসলে ঘর থেকে কেন বের হয়েছেন, কী কারণে বের হয়েছেন, সেগুলো যদি তারা সঠিক উত্তর যদি দিতে পারছেন তাহলে কিন্তু তাদেরকে তাদের যে গন্তব্যে যাওয়ার জন্য তারা আসলে ঘর থেকে বের হয়েছেন তাদেরকে সেইখানে যাওয়ার অনুমতি দিচ্ছেন। অন্যথায় কিন্তু যদি সঠিক প্রমাণাদি বা উত্তর যদি না দিতে পারে তাহলে কিন্তু আমরা দেখেছি তাদেরকে আবার যেখান থেকে আসছে সেখানে কিন্তু আসলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। যারা আসলে ঘর থেকে বের হয়েছেন তাদেরকে কিন্তু আসলে নিরুৎসাহিত করা হচ্ছে এবং তাদেরকে কিন্তু আসলে বলা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে তারা যেন আসলে ঘরে ফিরে যায়। তবে এখন পর্যন্ত কিন্তু যদি আমরা কথা বলি, রাজশাহীর পরিস্থিতি এখন পর্যন্ত আসলে অনেকটাই যে সহিংসতা একটা অবস্থা ছিল সেটি থেকে অনেকটাই কিন্তু আসলে বলা যায় যে শান্তপূর্ণ অবস্থায় ফিরে আসছে এবং সাধারণ মানুষের মধ্যে একজনের যে স্বস্তি সেটি কিন্তু এখন বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে রাজশাহীর তৃতীয় দিনে কারফিউর সর্বশেষ পরিস্থিতি। রাজশাহীর কারফিউ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজ রকি। ময়মনসিংহের কারফিউ পরিস্থিতি জেনে নিতে এখন আমরা যাচ্ছি সহকর্মী মোজাম্মেল খোকনের কাছে। মতো কিন্তু ময়মনসিংহ কিন্তু সরকার ঘোষিত কারফিউ কিন্তু আজকে তৃতীয় দিন চলছে। ময়মনসিংহ নগরীতে আমরা সাধারণ মানুষজনকেও দেখেছি তারা নিজেদের প্রয়োজন ছাড়া কিন্তু ঘর থেকে বের হচ্ছেন না, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় কিছু প্রয়োজন কাজ ছাড়া কিন্তু তাদেরকে ঘর থেকে বের হতেও আমরা দেখি তেমনটা দেখিনি। এছাড়া কিন্তু এই কারফিউ কিন্তু স্বাভাবিক রাখতে এবং কারফিউ কিন্তু মেনে চলার জন্য কিন্তু আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তা অ্যালাউন্স করা হয়েছে, মাইকিং করা হয়েছে যাতে সব মানুষ এই কারফিউ কিন্তু মেনে চলে। এমনকি নির্দেশনাও কিন্তু মাইকে তারা দিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে। যে ময়মনসিংহ কারফিউ জারি করার পরে আমরা দেখেছি প্রতিটি নগরীর মোড়ে মোড়ে এবং বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি তারা কিন্তু সবসময় কিন্তু তারা কিন্তু তাদের টহল জোরদার করেছেন এবং সাধারণ মানুষকে কিন্তু যাতায়াতের সময় কিন্তু তারা বিভিন্নভাবে প্রশ্ন এবং তাল্লাশি করছেন। ময়মনসিংহে কারফিউ জারি করার পরে কিন্তু স্বাভাবিক একটি পরিস্থিতি বিরাজ করছে, যদিও মানুষের মধ্যে কিছুটা উৎকণ্ঠা রয়েছে যে কারফিউ কবে নাগাদ শেষ হবে এবং মানুষের জীবন যাপন স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে সেই বিষয়টি কিন্তু তারা কিন্তু এক ধরনের অনিশ্চয়তা বোধ করছেন। তো সার্বিক বিষয়ে যদি বলি যে এই পর্যন্ত কিন্তু ময়মনসিংহ জেলায় কিন্তু কারফিউ জারি করার পরে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর এবং কোথাও কোনো ধরনের নাশকতার কিন্তু ঘটনার সংবাদ কিন্তু আমরা পাইনি। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ নগরী থেকে কারফিউ জারির পর থেকে সর্বশেষ পরিস্থিতি। ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোজাম্মেল খোকন। গ্যাস বিদ্যুৎ বিল রিচার্জ কার্যক্রম স্বাভাবিক করতে কাজ চলছে, দ্রুত সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিঙ্গেল ফেজ মিটারে ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ ও 3 ফেজ মিটারে ৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫,০০০ টাকা লোনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ডেসকো ডিপিডিসির বিল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেয়া যাচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। সকালে ঢাকার বিদ্যুৎ ভবনে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানিয়েছেন সারা দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, বিএনপি জামাত শিবিরের নৈরাজ্যে বিদ্যুৎ খাতে ১,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ডিপিডিসিতে যোগাযোগ করবেন ১৬১১৬। মোবাইল থেকে রিচার্জ করতে গেলে রকেট *322# বিকাশ *247#। পিডিবিরও ৩,০০০ এবং ৫,০০০ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হচ্ছে। গ্যাসের ব্যাপারে আমরা ইতিমধ্যে ২০০ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হচ্ছে। মেহেরপুরে এক গৃহবধূর শরীরে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে জেলার গাংনী উপজেলার পীরতলা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় গৃহবধূর হাত, মুখ ও শরীরের বিভিন্ন অঙ্গ ঝলসে যায়। পুলিশ জানিয়েছে, দাম্পত্য কলহের জেরে স্বামী সিজার হোসেন স্ত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপ করে। আহত গৃহবধূ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভোলার মনপুরা লঞ্চঘাটের রাস্তা পাকা না হওয়ায় বর্ষা মৌসুমে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। কাদা পানি মারিয়ে লঞ্চে উঠতে হয় চলাচলকারীদের। ঝুঁকি নিয়ে যাতায়াত করায় অনেক সময় ঘটে দুর্ঘটনা। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহান রোগীরা। মনপুরা সংবাদদাতা সোহাগ মাহমুদ সৈকতের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। চরম দুরবস্থা ভোলার মনপুরার রামনিয়াজ লঞ্চঘাটের। 2 বছর আগে পশ্চিম পাশ থেকে এটি পূর্ব পাশে সরানো হলেও রাস্তা সংস্কার না করায় বিপাকে আছেন যাত্রীরা। বর্ষায় সামান্য বৃষ্টিতে পানি জমে রাস্তাটিতে। এছাড়া টার্মিনাল থেকে নিচু হয় মেঘনা নদীর জোয়ারের পানিতে ডুবে যায় রাস্তা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন রোগীরা। অনেকেই বাধ্য হয়ে ট্রলার ভাড়া করে ওঠেন লঞ্চে। অসুস্থ রোগী নিয়ে আমরা আসতে হয় ইমার্জেন্সিতে, তাই এই জন্য জোয়ার হলে রোডটা ডুবে যায়। এই অসুস্থ রোগী নিয়ে আমরা লঞ্চ অনেক সময় ফেল করি। এই রাস্তাটা আমাদের জন্য অনেক একটা ঝুঁকিপূর্ণ বিষয়, যেটা আগের চেয়ে অনেকটা নিচু হয়ে একবারে নিচু হয়ে গেছে। সামান্য জোয়ার আসলে রাস্তাটা ডুবে যায়। রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়, মালামাল উঠাতেও কষ্ট হয় শ্রমিকদের। মরার উপর খাড়ার ঘা হিসেবে সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালে রাস্তাটি আরো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাটা খুব খারাপ হওয়ার কারণে যে আমাদের দৈনিক 250 থেকে 300 ঝুড়ি যায়। ভ্যান গাড়িতে ঝুড়ি পড়ে অনেক মাছও ক্ষয়ক্ষতি হয়। মনপুরাতে বসবাস করি, আমাদের একমাত্র যানবাহন হচ্ছে ঢাকাতে এই লঞ্চ। আমাদের রামরাজ লঞ্চ ঘাট জোয়ারের পানিতে একদম ডুবে যায়। আমরা চাই দ্রুত আমাদের রামরাজ ঘাটের মেরামত করা হোক। লঞ্চঘাটের বেহাল দশার বিষয়টি অবগত প্রশাসন। এটি সংস্কারে বরিশাল ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানান বিআইডব্লিউটি এর কর্মকর্তা। মনপুরা উপজেলার রামনিয়াজ লঞ্চঘাটের সংযোগ সড়কটি মেরামত করার জন্য বরিশাল এসপিএন মহোদয়কে জানিয়েছি এবং উনি খুব দ্রুতই ব্যবস্থা নেবেন। যে রাস্তাটি ওইটি বর্তমানে একটু বেহাল অবস্থায় আছে। এটা বিআইডব্লিউটি এর সাথে আলাপ হয়েছে যে ওনারা এটা ঠিক করে দিবেন বলে আশ্বাস দিয়েছেন। দ্বীপ উপজেলা মনপুরার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম লঞ্চঘাটের রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি যাত্রী ও ব্যবসায়ীদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV। অস্ত্রোপচার বন্ধ, বিশেষজ্ঞ চিকিৎসক না থাকা সহ নানা সমস্যা নিয়ে চলছে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। জ্বালানি তেলের বরাদ্দ না থাকায় অকেজো হয়ে পড়ে আছে হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্সটিও। মেহেরপুর থেকে মাজেদুল হক মানিকের পাঠানো তথ্যচিত্রে সৈয়দা সামিয়া তামান্নার আরও একটি রিপোর্ট। নানা সমস্যা নিয়ে চলছে 100 শয্যার মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে দুর্ভোগের সীমা নেই চিকিৎসা নিতে আসা রোগীদের। বিশেষজ্ঞ ডাক্তারের 10টি পদ থাকলেও বর্তমানে 60টি পদই শূন্য। আধুনিক যন্ত্রপাতি থাকলেও সার্জন না থাকায় সিজারিয়ান অপারেশন সহ বন্ধ সব অপারেশন কার্যক্রম। অস্থায়ী ওয়ার্ড বই দিয়ে চলছে জরুরি বিভাগ। হাসপাতালে অপারেশন না হওয়ার কারণে আমাদের 8,000 টাকা খরচ হয়েছে। 15 সালের পর থেকে আমাদের রিয়াজুল আলম স্যার থাকাতে কিছু ওটি হয়েছে, তারপরে উনি চলে যাওয়ার পর আর ওটি টুটি হয়নি পর্যন্ত। ছোটখাটো কাটাকুটি যেগুলো আছে ড্রেসিং করি আমরা শুধু, এই আর কি, আর 20 তোলাই আমাদের কাজ। তাছাড়া এখানে কোনো ওটি টুটি করার ব্যবস্থা নাই। বেশিরভাগ ক্ষেত্রে এলাকার রোগীদের বাড়তি টাকায় চিকিৎসা নিতে হয় জেলার বাইরে বেসরকারি হাসপাতাল থেকে। মাঝে মধ্যে দেখছি যে আসলে রোগী আমাদের গাংনী হসপিটালে যদি আসে, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেই দেখা যাচ্ছে যে সেখানে কুষ্টিয়া বা রাজশাহী রেফার করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের এমন বেহাল অবস্থা স্বীকার করলেন এই স্বাস্থ্য কর্মকর্তা। অপারেশন থিয়েটার প্রস্তুত আছে, জুনিয়র কনসালটেন্ট গাইনি তো নাই, আগে যার কারণে অপারেশনটা চালু করতে হবে। স্বাস্থ্য কমপ্লেক্সটির সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার প্রত্যাশা উপজেলাবাসীর। সৈয়দা সামিয়া তামান্না, RTV। জেলা সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যা সংবাদ 6:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।